একটু গুরুত্বপূর্ণ কাজে আছি। কি হয়েছে বলতো? সাহেব ব্যস্ত স্বরে বলল, স্যার, ইকরামুল তাহের নতুন কিছু করবেন। অপর দলে লোকেরা কিছু ভাবছে, যা সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার উপর। নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। প্রথমে শাহেদের কথা শুনে কপাল ভাঁজ পড়ল তার। এরকম অনেক দলের লোকের তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু বরাবরের মতোই ফল শূন্যই এসেছে। রাজনীতিতে প্রথম প্রথম যোগ দেওয়ার অপর দলের প্রভাব খুব বাজেভাবেই পড়ল। এখন দ্বিধাবোধ করে না এসব বিষয় নিয়ে। বারবার এমন আক্রমণে এখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে তার মন শরীর। এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর। তুমি নিশ্চিন্তে থাকো, সাহেদ। আমায় কিছুই করতে হবে না। তারা আর ইকরামুলের এখনো এত বড় সাহস হয়নি যে আয়াজকে কিছু করবে। করলেও তাকে একদল গোড়া থেকে উপড়ে ফেলবো। জাতির কাছে আয়াজ চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ, কিন্তু যারা তার ক্ষতি করতে চায় তাদের কাছেও ভয়ঙ্কর দানায় পরিণত। কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সে আর ঠিক তাই করে। কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। শাহেদের মন শান্ত হতে পারছে না। কিছুটা রহস্যময় থেকেই গেল। কিন্তু আয়াজের এমন কাণ্ডে সে খুব বিরক্তকর পরিস্থিতিতে পড়ে গেল। বারবার আক্রমণ করার পরও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন। পরে তো তাদের দলের লোকেদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে। শুধু যে আয়াজের ওপর ইফেক্টটা পড়বে তা না, আজও পুরো দলের উপর পড়বে। স্যার, কালকের মিটিংয়ে থাকবেন? অবশ্যই থাকবো। আচ্ছা, ঠিক আছে স্যার। আয়াজ ফোন রেখে দিল। কখনো দুদণ্ড শান্তিতে থাকতে পারে না সে। এই রাজনীতি করে অকারণে কিছু কিছু মানুষ চরম শত্রু হয়ে গিয়েছে। আজ তার এমন একটা বিশেষ দিন এই খবর শুনতে হলো। যদি ইকরামুল তাহের কোনো কিছু করার চেষ্টা করে তাকে তখন ছেড়ে দিবে না। সব সময়ের মতো চুপ করে থাকবে না। লোভ জিনিসটা মানুষের খুব বেশি। এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে। আর অপ্রিয় হলো সত্য, যে মানুষই একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না, ভালো থাকতে পারে না। এই ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো আওয়াজে। সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বিদায় নিয়ে চলে গেল। তবে ইনিমা আর জাফরিন থেকে গেল। তারা কিছুদিন থেকে তারপর সবাই হাসি মুখে বিদায় নিল। রুয়াতের কাছ থেকে সবাই বলে গেল, কিন্তু আওয়াজ কিছু বলল না। এটা আসলে বুঝতে পারল না রুয়াত। হান্নান মজুমদার ও তার স্ত্রীকে বলল সে, তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল। আয়াজ কখনোই চায় না রুয়াতকে তার জন্য বিব্রত অবস্থায় পড়ুক। সে খুব ভালো করেই জানে রুয়াত এখন তার সাথে মোটেও কথা বলতে চায় না, উল্টো লজ্জা পাবে। যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাদের দেওয়া হতো তাহলে কথা বলা যেত। সবার সামনে আলাদা করে রুয়াতের কাছ থেকে বিদায় নিতে এটা তার নিজের কাছেও ভালো লাগবে না। আর সেই জায়গা মেয়েটা থেকে কথা বলার আশা করা দায়। কখনো রুয়াতের সাথে কথা না বলেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত, চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুরঘুর করত। এসব বিষয় খুব ভালো করে খেয়াল করত সে। একদিক বিবেচনা করে তাই আর রুয়াতের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। আজ 3 দিন পর রুয়াত কলেজে যাওয়ার জন্য বের হলো। তার কলেজে যেতে মন চাচ্ছিল না, কিন্তু একদিনে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে। আরেকদিকে তার প্রিয় বান্ধবী জ্বালিয়ে মারছে কলেজে আসার জন্য। নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করে কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে এসে প্রথমে ক্লাসরুমে ঢুকে পড়ল রুয়াত। অতঃপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চের উপর বসলো। অপেক্ষা করতে লাগলো মিনির জন্য। বেশ কয়েক মিনিট পর মিনি দেখা পেল। দৌড়ে আসছে সে এদিকটায়। মিমিকে দেখে উঠে দাঁড়ালো রুয়াত। দৌড়ে আসার কারণ, মিমি হাঁপাচ্ছে। কোমরে দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটি।
এ কেমন বান্ধবী তুই? দেখছিস আমি দৌড়ে আসছি, তা একবারও গেলি না। রুয়াদ হাসতে মিমি যতবার তাকে দেখে দৌড়ে আসতে ততবারই এ কথা বলে। কেমন আছিস বল? মিনি মন খারাপ করে বলল, ভালো নেই রে, সময় মতো পড়ি নাই দেখে এখন এত পড়া একসাথে লোড নিতে পারছি না। রুয়াদ নিমির কাঁধে হাত দিয়ে বলল, আস্তে আস্তে পড়িস, দেখবি সব লোড হয়ে যাবে। নিমি ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা তোর বোনের দেবর ওই এমপি আছে না, তার কি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? রুয়াদের ভুরু কুঁচকে এলো। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন? তার যে এঙ্গেজমেন্ট হয়েছে তুই কিভাবে জানিস? আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে। তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি। পরশুদিন দেখলাম একটা, তার সাথে যার এঙ্গেজমেন্ট মেয়েটা কেমন দেখতে আসলে? রুয়া তখন বিপাকে পড়ে গেল। ভেবেছিল পরে জানাবে মিমিকে, এখন দেখছে সে আগেই জেনে বসে আছে। মেয়েটি আমি। নিমি মাথা যেন ছাদ ভেঙে পড়ল রুয়াতের কথা শুনে। আসলে কি নিমিকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে? তুই কি আসলে আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস? সত্যি করে বলতো। আর তুই তো বলেছিলি সে কখনো তোর সাথে কথাই বলেনি। তাহলে আমিও জানতাম না। যেই দিন দেখতে আসে ওই দিন জানতে পারি আমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু হয়েছে। আপু থেকে শুনছি উনি নাকি আমাকে ভালোবাসে, তবে এই সত্যটা আমি জানি না। তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা বিয়ের দাওয়াতে দিলে হলো, কিন্তু তাদের মতো মানুষের জীবন যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস? আর তুই তো বলবি পলিটিক্যাল মানুষদের তো পছন্দ হয় না, তারা সারা জীবন এসব নিয়ে পড়ে থাকে, জীবনের বাকি সময় এভাবেই কাটিয়ে দেয়। তারা তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি। রুয়াদ সাথে সাথে তার হাতে রিংটার দিকে তাকায়। সে কি কোনো ভুল করলো আয়াজের সাথে তার জীবনটা জড়িয়ে? রুয়াদ চল দোস্ত, আর 2 মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে। পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে। নিমির কথা রুয়াদ নড়েচড়ে উঠল। জীবন শুরু হওয়ার আগেই যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে? আচ্ছা মিমি, তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে? আমি শুধু তাকে একটা উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে। এমন কেন হচ্ছে আমার সাথে? রুয়াদ সব বলেছে মিমিকে কিছু সময় আগে। মিমি রুয়াদকে শান্ত করার জন্য বলল, যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো আর কিছু করার নেই। যদি তাকেও জোর করা হতো তাহলে হিসেবটা অন্যরকম ছিল। হয়তো তখন দেখা যেত বিয়ের পরও তুই শান্তি পাবি না, তোরা তোদের সম্পর্ক মেনে নিতে পারবি না, অবহেলা করবে সে তোকে। কিন্তু এখানে তো হিসেব উল্টো দাঁড়াচ্ছে। মানুষ মন পরিবর্তন হতে কতক্ষণ দেখবি, এমন না না করতে করতেই কবুল বলে দিবি। আর যেহেতু আওয়াজ ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে। আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না? তাদের কি বউ নেই, সন্তান নেই? আচ্ছা একবার ভাব তো, তাদের বউরা তাহলে কিভাবে আছে? হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম অন্য কথা, এখন বলছি তোর সবকিছু ভালোই হবে, দেখে নিস। আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না। হয়েছে এখন উঠে পড়, অনেক তো বসে বসে দুঃখ বিলাস করছিস। রুয়াদের থেকে নিমি কোনো রেসপন্স পেল না। নিমি এখন মনে হচ্ছে যেন রুয়াদকে বলি দেওয়া হবে, তাই এমন করছে সে। হাত ধরে টেনে দাঁড় করালাম। শোন একটা কথা বলি, তুই ওনার সাথে কথা বলে দেখ। কথাবার্তা যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি। আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ, বাকিটা তোর ইচ্ছে। রুয়া তার দৃষ্টি নিচু করে ফেলল। সেই দিন সামান্য উত্তর দিতে পারেনি, আবার কথা বলে। থমথমে অবস্থা, মনের ভিতর উত্তাল ঝড় বইছে। কি করে কথা বলবো আমি? আমার তো কথা মুখ দিয়ে বেরই হবে না। সংকোচন বোধ কাজ করবে, আর যোগাযোগ করা এবং কোনো মাধ্যম নেই। না আছে তার ফোন নাম্বার, না আছে কিছু। মিনি কিছুক্ষণ ভাবলো, তারপর 2 আঙ্গুল তুড়ি বাজিয়ে বলল, এক কাজ কর, তোর আপুকে বল
তারপর মিট কর তার সাথে। রুয়াদ চোখ বড় বড় করে তাকালো নিমির দিকে। সে নাকি মিট করবে? হায়, এমন দিন কখনো আসেনি, আসবেও না বোধহয়। তুই কি পাগল হয়েছিস নিমি? আমি কিভাবে? না না, আমি এসব পারবো না। নিমি হাল ছেড়ে দিল। পারবি না যেহেতু তাহলে টেনশন করিস কেন? আবার এখানে বসে বসে ভাবছিস, নিজেকে আবার নিজেই বলছিস তোকে ঠকানো হচ্ছে। পাগল আমি হইনি রে, তুই পাগল হয়েছিস। প্লিজ বোন, আমার চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নিমির কথাটা পুরোপুরি ফেলে দেয়নি রুয়াদ। মাথা কিছু একটা আসছে, তবে বান্ধবীকে বলেনি। আবার নিমির কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি। যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই। অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার। রুয়াদ উঠে নিমির সাথে ক্লাসরুমে চলে গেল। অনেক সময় পার হয়ে গিয়েছে, এখন না গেলে তা স্যার আর ক্লাসে ঢুকতে দিবে না। দুপুর 2টো বাজে, তাও সূর্যের তেজ কমছে না, যেন একরকম তপ্ত দুপুরে পৃথিবীর গরম হয়ে গিয়েছে। এরকম গরম রুয়াদের পছন্দ না। মুখ জ্বলছে তার, এক প্রকার বিরক্ত লাগছে। একটা হাত গালে রাখলো না, অনেক বেশি গরম। নিমির থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে পড়ল। তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হলো। এ গরমে বাহিরে থাকা যায় না, না হয় কিছু সময় বাদে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়ল। ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। উচ্চস্বরে তার মাকে বলল, মা, একটু ঠান্ডা পানি দাও। ছোট মেয়ে আওয়াজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন মেহেরুবা। আর ঠান্ডা পানি খেয়ে রুয়াদ চোখ বুজে আছে। মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর পরক্ষণে স্থান পরিবর্তন করলেন তিনি। রুয়াদ রুমে ঢুকে দেখল তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট জাফরিকে পায়ের উপর পা তুলে ফোন দেখছে। রুয়াদ ভাবল, জাফরির মতো বয়সে মোবাইল কি জিনিস সেটা জানতো না, আর তার বোনের মেয়ে একদম পায়ের উপর পা তুলে মোবাইল দেখছে। রুয়াদ নিজের ফোন থাকা সত্ত্বেও সে দেখে না। মোবাইলের প্রতি এখনো তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি। আর এই যুগে বাচ্চা ছেলে মেয়ে হয়ে শুরু করে বয়স্ক লোকেদেরও আজকাল ফোন ছাড়া চলে না। নিজেকে অন্য জগতে প্রাণী মনে হচ্ছে রুয়াতে। এলাকার চেয়ারম্যান, সকল নেতা সহ সম্পাদক, ব্যবসা সমিতির লিডার সবাই উপস্থিত আছে। মাসের শেষ সময় এমন একটা মিটিং হয়, প্রতি মাসে কে কি করেছে সব হিসাব তোলা হয়। আর সে কাজগুলো এমপি দেখাশোনা করে, যা কয়েক বছর ধরে আওয়াজই দেখে আসছে। সবার মুখোমুখি বরাবর আওয়াজ বসে আছে, তার পাশেই শাহেদ দাঁড়ানো। একজনকে ছাড়া এই মিটিং শুরু করা যায় না, সে হচ্ছে ইকরামুল তাহের, বর্তমান ব্যবসা সমিতির লিডার এবং চেয়ারম্যান তিনি। মূলত তার জন্য সবাই অপেক্ষা করেছে। আওয়াজের সাথে পার্সোনালি মনোমালিন্য ব্যাপার থাকলেও সবার সামনে সে তার প্রকাশ করেনি কখনো। হাসি মুখে কথা বলে। আওয়াজ খুব ভালো করে অবগত যে তাকে তার জায়গা থেকে সরানোর মতো দুঃসাহস পরিকল্পনা একমাত্র ইমরান তাহের ছাড়া আর কেউ নেই, করার সাহস পাবে না। আরও কয়েক মাস পর ইলেকশন, চেয়ারম্যান পদ থেকে এবার এমপি পদে দাঁড়াবে ইকরামুল, আর আয়াত থাকবে। যে কোনো মতেই তাদের জায়গা থেকে সরানো যাবে না। তাই গোপনে পরিকল্পনা অব্যাহত রাখছে ইকরামুল। কিন্তু সব খবর আজ জেনে বসে আছে ইকরামুল তাহের। এই মিটিং এই সব সময় দেরি করে আসে। এতে সবাই খুব বিরক্ত। শুধু আয়াজের চোখ মুখে নিস্তব্ধতা। তার যেন ভালো লাগছে না এভাবে বসে থাকতে। তাহেরের আগমন ঘটল। তিনি আসার সাথে সাথেই মিটিং শুরু করে দিল। এক এক করে সবাই সবার কথা বলল আওয়াজের কাছে, কিন্তু ইকরামুল তাহের চুপ মেরে আছে। এই বিষয় বিশেষ করে খেয়াল করেছে আওয়াজ। মিটিং শেষ হলে যে যার মতো চলে যাবে, শুধু বসে আছে ইকরামুল তাহের। আওয়াজ পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল ইকরামুলকে। কি তাহের সাহেব, এখানে বসে কি রাত পার করবেন নাকি? ইকরামুল আয়েজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ করল না। এক বড়সড় হাসি দিয়ে বলল, মাত্রই তো সন্ধ্যা 7টা বাজে, আপনার অফিসে সবাই আসলো, চা কফি কিছু খাওয়ালেন না যে? আওয়াজ হেসে দিল। সায়েদ তাহের
সাহেবের জন্য করার লিকারের একটা চা দিতে বল, কফিতে ভেজাল থাকে বেশি। ইকরামুল তাহের হেসেই রইলেন, তবে আয়াজের চোখে মুখে কঠোরতা। কাঠের চেয়ারটা নিজ হাতে আঙুল দ্বারা টক টক আওয়াজ করতে লাগলো। সায়েদ চা এনে ইকরামুল তাহেরের সামনে এনে রাখলো। সাহেদের চায়ের কাপটা মুখে ধরল। গরম ধোঁয়া উঠছে সদ্য আনা চা থেকে। ফুঁক দিতে ভুলে গিয়েছে তাই জিহ্বা তৎক্ষণাৎ জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজে আবার কাপটা রেখে দিল। আওয়াজ শান্ত স্বরে বলল, শুনলাম এবার এমপির পদে দাঁড়াবেন নাকি? ইকরামুল থমথম খেয়ে গেল। তাই খবর আওয়াজ জানে কিভাবে ভেবে পাচ্ছে না। কার থেকে শুনছে, কে এই খবর দিয়েছে, এই টেনশন পড়ে গেল চেহারা সন্দিহান অবস্থায়। কে বলেছে? আমি তো নিজেই জানি না। আপনি কার থেকে শুনছেন? এসব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায়। রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি? ইকরামুল এবার মেজাজ দেখালো। কার এমন ভাবলেশহীন কথাবার্তা পছন্দ করে না। নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে। তার আশেপাশের মানুষের নিতান্ত তুচ্ছ ভাবে সে। আর আওয়াজের এ কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল। নিশ্চয় লোক লাগিয়েছে। আওয়াজ তার পিছনে। কে কিভাবে কথা বের করে সেটা ভালো করে জানা আছে। গোপনে গোপনে তো লোক লাগায়, তাই না এমপি সাহেব? বলে হেসে দিল ইকরামুল। আওয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল। কথাটা যে আওয়াজের উদ্দেশ্য বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে। হুটহাট মাথা গরম করল না আর। অস্বীকার করলেন কেন প্রথমে? এমন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন। ইকরামুল দাঁড়িয়ে গেল। অপমান করা হলো তাকে। এভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আওয়াজ বলল, উত্তেজিত হবেন না। এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস। ইকরামুল এবার বেশ জিদ দেখিয়ে আওয়াজের অফিস ত্যাগ করল। ইকরামুল যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল আওয়াজে। সাহেদের উদ্দেশ্য বলল, সায়েদ ইকরামুল নাকি এবার এমপির পদে দাঁড়াবে? এটা হাস্যকর না? স্যার কথা না জানাতেই হাসল সায়েদ। কি যে বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার, স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন। পড়া শেষ করে জাফরির পাশে এসে শুয়ে পড়ল রুয়াদ। রাত 11টার বেশি বাজে। কিছুক্ষণ আগেই ইনিমা এসে খাইয়ে দিয়েছি জাফরিকে। রুয়াদের কারণে আর মোবাইল দেখতে দেওয়া হয়নি। কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে, পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা। এক নাগাড়ে কার্টুন দেখে যাচ্ছে জাফরি। চোখ বন্ধ করার সাথে সাথেই নিমির কথাটা মনে পড়ে গেল রুয়াদের। আবার উঠে বসে পড়ল সে। আওয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি। সে পারে রুয়াদের সাথে আওয়াজের কথা বলিয়ে দিতে। তার আপুকে অবশ্যই বলা যাবে না, না হলে অনেক পচাবে সে। তিল থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে। রুয়াদ জাফরিকে শোয়া থেকে কোলে নিয়ে নিল। জাফরি তার মিম্মিকে এইরূপ আচরণ বিরক্ত। শুয়ে সে কি সুন্দর কার্টুন দেখছিল। রুয়াদ বেশ আহ্লাদি কণ্ঠে বলল, জাফরি মারা মিম্মির একটা কাজ করে দিতে পারবে? জাফরি সাথে সাথে নাকচ করে দিল। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না। বাচ্চা হলে কি হবে, বেশ পাকনা বুড়ো। রুয়াদ আবার বলল, প্লিজ জাফরি বাবু, তুমি না গুড কাল, মিমিমের কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট নিয়ে দেব। যদি না করো তাহলে কিন্তু মিমি আর কখনো তোমার আদর করবে না, চকলেটও দিবে না। জাফরি রাজি হলো। চকলেটের প্রতি তার দুর্বলতা বেশি। বিশেষ করে বাচ্চাদের এই জিনিসের অনেক ভালো লাগে। তার পছন্দ ও করে এটা। শোনো জাফরি, তুমি এখন তোমার চাচ্চুকে কল দিবে, দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে। জাফরি তাই করলো। সোজা তার চাচ্চুর কাছে কল দিল। গাড়িতে চোখ বুজে বসে আছে আজ। সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ কারো কল আসায় চোখ খুলে ফেললো। ভুরু কুঁচকে মোবাইল স্ক্রিনের দিকে তাকালো। জাফরি আম্মু লেখাটা ভাসছে। আওয়াজ ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে, তাই রিসিভ করলো। কিন্তু রিসিভ করার পর জাফরি আওয়াজে শুনতে পেল সে, চাচ্চু এখন আমাদের বাসায় আসো। রুয়াদ অধিক আগ্রহ
বসে আছি, কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেললো। জাফরিকে আস্তে করে আবার সঠিক কথা বলে দিয়েছে, না বাসায় এসো না, বাসার নিচে আসো। মিম্মি বলছে। রুয়াদ চোখ বড় বড় করে ফেলল। এ যা বলে দিল কথাটা। এজন্য বাচ্চাদের নিয়ে কোনো কাজ করতে নেই। আজ প্রথমে রাজি হলো না, কিন্তু রুয়াদের কথা বলায় রাজি হলো। হঠাৎ কেন রুয়াদ এত রাতে তাকে যেতে বলছে এটা বোঝা মুশকিল। ড্রাইভারকে বলো গাড়ি যেন রুয়াদ বাসার দিকে যায়। রুমে পায়চারি করছে রুয়াদ, মনে শান্তি নেই। একটু পর আজ চলে আসবে, কি কথা বলবে সেগুলো মুখস্থ করছে। কেউ যদি জানে নিশ্চয় রুয়াদকে বেহাবানা মেয়ে ভাববে। হান্নান সাহেব ও তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছিল, আর রইল ইরিমা। সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ইনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে। রুয়াদের ফোন দিয়ে কিভাবে বাসা থেকে বের হবে আর আওয়াজের মুখোমুখি হবে সেটা নিয়ে নিশ্চিন্ত রুয়াদ। মিমিমের এইরূপ কাণ্ড জাফরি শুয়ে শুয়ে দেখছে। গাড়ির আওয়াজ শোনার সাথে সাথে রুয়াদের বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে। আরো একবার হর্ন দিল। তাড়াহুড়া করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো। এত বেশি হর্ন দিলে তো তার বাবা মা জেগে যাবে, আর বাবা মা জেগে গেলে হবে এক সমস্যা। কোনো কিছু না ভেবেই মাথা কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ির একদম সামনে আজ দাঁড়িয়ে। তার দৃষ্টি এখন মোবাইলের দিকে। ড্রাইভারকে বলে দিয়েছে একটু হেঁটে আসতে। জাফরি আর চাচ্চু দেখে ডাক দিল। আজ মাথা তুলে দেখলো রুয়াদ ও জাফরি দাঁড়িয়ে আছে। রুয়াদের কোলে জাফরি, মোবাইলটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিল সে। আওয়াজ সোজা তাদের সামনে এসে দাঁড়ালো। তারপর রুয়াদের কোল থেকে জাফরিকে নিল, কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট জাফরির গালে। আর জাফরি সে তো মহা খুশি তার চাচ্চুকে দেখে, অমনি গলা জড়িয়ে ধরল। আর এদিকে রুয়াদের ভয় ক্রমাগত বেড়ে চলছে। আওয়াজের সামনে তো ঠিকই আসলো, কিন্তু আওয়াজ কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হলো আওয়াজকে এখন আসার কথা না বলাই ভালো ছিল। কেন যে নিমির কথাটা শুনতে গেলাম। হাঁসফাঁস করতে লাগলো এক এক প্রকার আওয়াজ। জাফরিকে আদর করে শেষ তার প্রিয়সীর দিকে তাকালো। চেহারা দেখে ভালো করে বোঝা যাচ্ছে ভয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পর রুয়াদের কিছু বলার সাহস জোগাড় হলো না। এভাবেই এত রাতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আওয়াজে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয় ডাকেননি। কেন ডেকেছিলেন বলো? বাসায় যেতে হবে আমার, টায়ার্ড লাগছে। রুয়াদ মাথা তুলে তাকায় আওয়াজের পানে। প্রথম দিনের কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছেন, এখন আবার তুমি বলছেন। আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি। আওয়াজের মনে খুব আনন্দ হচ্ছে। রুয়াদ ভয়ে কথাগুলো গুলিয়ে ফেলছে। কেন জানি না খুব ভালো লাগছে তার। তার প্রিয়সীকে সে আপনি বলবে, তুমি বলবে, সব বলবে। এটা বলার জন্য ডেকেছ? রুয়াদ মাথা নাড়ালো দুদিকে। মুখ দিয়ে শব্দ করল না। আওয়াজ একটু ধমক সুরে বলল, এভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে পারবো না আমি। এক কথা কতবার বলবো তোমায়? এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ। রুয়াদ ভয় পেল। জাফরি বেচারা একবার চাচ্চুর মুখের দিকে তাকাচ্ছে তো আবার মিমিমের মুখের দিকে তাকাচ্ছে। মাসুম বাচ্চাটি অবুঝের মতো রইল। রুয়াদ অস্পষ্ট সুরে বলল, আপুর কাছ থেকে শুনছি আপনি আমায় ভালোবাসেন। এই কথাটি কি সত্যি? আওয়াজ বুঝে গেল রুয়াদের কথা। কি সাংঘাতিক, এত রাতে ডেকে এনেছে এ কথা বলার জন্য। তবে আওয়াজ সত্যি কথা বলল। হ্যাঁ, তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে সেটা একদম সত্যি কথা। রুয়াদ আর কথা বাড়াতে চাইল না। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না।
ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার হাত পেতে বলল, জাফরিকে দিন, বাসায় যাব। আওয়াজ হেসে দিল, মাথায় এক শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। এত রাতে ডেকে এনে এমনি এমনি ছেড়ে দিব নাকি? আওয়াজ রুয়াতে কবজি ধরে টান দিল, মেয়েটিকে টেনে তার সামনে দাঁড় করালো। পিঠ বরাবর হাত দ্বারা তাদের দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিল। আচমকে এমন হবে একদম ভাবেনি রুয়াদ। সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল মুহূর্তে। আওয়াজ জাফরিনের দিকে তাকিয়ে বলল, তোমার মিম্মি এত রাতে আমার সাথে দেখা করতে এসেছে, এমনি এমনি ছেড়ে দেব নাকি? তাকে বলো। জাফরি আবার পরক্ষণে আয়াতের দিকে তাকাল। কি জাফরি, আম্মি এত রাতে দেখা করতে এসেছেন আপনার হবু বরের সাথে? কিছু না করে ছেড়ে দিব ভাবছেন?